আমরা সবাই জানি যে প্রফেসর ইউনূসের সরকার যদি নির্বাচন না দিতে পারেন তাহলে বাংলাদেশে কী রকম সমস্যা হবে, এবং নির্বাচনটা কিন্তু ওনার কাছ থেকেই নিতে হবে। স্থিতিশীল ব্যবস্থার দিকে নিয়ে যেতে হলে যে নির্বাচনের দরকার, সেই নির্বাচনের জন্য আমি মনে করি সংস্কার হওয়া দরকার। সংকট আমাদের আছে, ঘরে সংকট আছে, বাইরে সংকট আছে। আমাদের সংকটকে কি করে উত্তরণ করব, যে আমরা সবাই নির্বাচনের পক্ষে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার ছাড়া আপনার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। যে প্রফেসর ইউনূসের সরকার একজন অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনারও জনগণের ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেটটা মানে পারমিশন সেটা এসেছে আপনার একটা অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু ওনার সেরকম কোনো প্রাতিষ্ঠানিক সেরকম কোনো রকম যেরকম রাষ্ট্রের অর্গান দরকার হয় রাষ্ট্রকে চালাতে, পার্লামেন্ট দরকার হয়, আপনার ব্যুরোক্রেসির উপর কন্ট্রোল থাকতে হয়, তারপরে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলি সঞ্চালনের ব্যাপারে তাদের মোটাস বিভিন্ন যেগুলি থাকতে হয়, সেটা আপনার এই সরকারের সেরকমভাবে নাই। দ্বিতীয় কথা, জনগণ কি চাচ্ছে না চাচ্ছে, ওই যেটা নির্বাচিত সরকারের ভিতরে এবং জনগণের ভিতরে যে একটা টু ওয়ে চ্যানেল থাকে, যে জনগণ কি চাচ্ছে সেটা নির্বাচিত সরকার সেটা দে টেক ইনটু অ্যাকাউন্ট, এবং সে অনুযায়ী তারা রাষ্ট্রকে পরিচালনা করে সিদ্ধান্ত নেয়। সেই জিনিসটা প্রফেসর ইউনূসের সরকারে নাই, ওনার টু ওয়ে চ্যানেলটা নাই। আমরা যেটা দেখেছি যে অনেক সময় কিন্তু জনগণ অনেক কথা বলে, সত্যি কথা বলতে কি ওনার সরকারকে কিন্তু বাংলাদেশের জনগণ সত্যি সত্যি আপনার সাপোর্ট দিয়ে রেখেছে। অনেক ব্যাপারে ইদানিংকালে কেউ কেউ মুখ খুলছেন ওনাকে ক্রিটিসাইজ করে, কিন্তু তবু সাবধানতার সঙ্গে, কারণ আমরা সবাই জানি যে প্রফেসর ইউনূসের সরকার যদি নির্বাচন না দিতে পারেন তাহলে বাংলাদেশে কী রকম সমস্যা হবে, এবং নির্বাচনটা কিন্তু ওনার কাছ থেকেই নিতে হবে। সুতরাং আমরা যখন ওনার সরকার নিয়ে কথা বলবো আমাদের সাবধানতার সঙ্গে, মিনিং দ্যাট ওনাকে আমাদের মেসেজটাও দিতে হবে, অ্যাট দ্য সেম টাইম ওই সরকারকে অস্থিতিশীল করার মতো কোনো রকম ঘটনা যেন আমরা না ঘটাই। এখন দু একটা কথা এসেছে এখানে যে আপনার এটা আমাদের নির্বাচনে, মানে তাড়াতাড়ি শেষ করবো, আমি জানি টাইম কম, যে জুলাই অভ্যর্থনের কোনো রকম কোনো ছিল কি না, রূপরেখা ছিল কি না। অবশ্যই ছিল, আমি মনে করি এটা অতটা আপনার যেটাকে বলা হয় ল্যাটেন্ট ছিল, কিন্তু ম্যানিফেস্ট হয়েছে আপনার 5th অগস্টের পরে। সেটা হলো যে বাংলাদেশে ফ্যাসিবাদের যেন আর কোনো না আসে, ফেরত না আসে। দ্বিতীয়টা যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের পরই এই দুটা ছিল। দ্বিতীয়টা তো ছিল যে ভারতীয় আধিপত্যের যেন অবসান ঘটে। এই দুটা জিনিস কিন্তু আপনার ম্যানিফেস্ট হয়ে গেছে 5th জুলাইয়ের পর থেকে। সুতরাং ওই জায়গাটা আমি মনে করি যে আমাদের কোনো রকম অস্পষ্টতা থাকা উচিত না, এবং আপনার যে জাতীয় সংকটের জন্য আমরা পড়েছি সেগুলো আলোচনা হয়েছে, বহিঃশক্তির হস্তক্ষেপ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ক্লাসরুমে ছেলেরা ফেরত না যাওয়া ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে আলোচনায় এসেছে। সুতরাং সংকট অত্যন্ত ঘনীভূত। নির্বাচনটা আমরা কিভাবে করব, যে নির্বাচনটা শুধু একটা ক্রেডিবল ইলেকশন হবে না, বা যে নির্বাচনটা বাংলাদেশে একটা স্থিতিশীল একটা রাজনৈতিক ব্যবস্থার দিকে নিয়ে যাবে, সেই স্থিতিশীল ব্যবস্থার দিকে নিয়ে যেতে হলে যে নির্বাচনের দরকার, সেই নির্বাচনের জন্য আমি মনে করি সংস্কার হওয়া দরকার। আমি সংস্কারের পক্ষে, তবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সেলিম ভাই যেটা বলেছেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংস্কার, ওটা হলো চলমান। সেটা আপনার পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা এটাকে নিয়ে যাবেন, এবং এই যে আপনার সংস্কার একেবারে যেটাকে বলে সুদূর প্রসারী, উনি যেটা বলেছেন সেটা আপনার বছরের পর বছর ধরে চলে, যুগের পর যুগ ধরে চলে। আপনার ইউকের মতো রাষ্ট্রে যেখানে 700-800 বছরের গণতান্ত্রিক ইতিহাস আছে, সেখানেও কিন্তু এখনও সংস্কার হচ্ছে। সমাজের বিবর্তনের সঙ্গে, সামাজিক মূল্যবোধের সঙ্গে, ধর্মীয় অনুভূতির পরিবর্তনের সঙ্গে
নানা রকম সংস্কার আপনার জাতির সামনে আসে। সুতরাং ওই সুদূরপ্রসারী সংস্কারগুলি আপনার নির্বাচিত সরকারই করবে, কিন্তু নির্বাচনের জন্য যে মিনিমাম একেবারে মূল যে সংস্কার সেগুলি না করে আমরা যদি একটা নির্বাচনের পথে এগিয়ে যাই, তাহলে এটা যেটা সেলিম ভাই বলছেন যে আমরা মলম লাগানোর মতো করব। মানে শরীরে যখন যেটা আমরা মুক্তিযুদ্ধের পরে হয়েছে, মুক্তিযুদ্ধের সময় যে ক্ষতটা হয়েছিল সেই ক্ষতটাকে কিন্তু আমরা সারাইনি, আমরা ওটাকে একটা প্রলেপ দিয়ে অগ্রসর হয়েছি, যার জন্য আমাদের এখানে বারবার আপনার রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, নানা রকম আপনার উত্থান পতন ঘটেছে আমাদের রাজনৈতিক জীবনে। আমরা সেটা আর চাই না। 53 বছর কেটে গেছে, এই 53 বছর কেটে যাওয়ার পরে আমরা চাই না যে এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা ফিরে যাব যে আবার 5 বছর পরে, আবার 10 বছর পরে জনগণ ফুঁসে উঠবে। সুতরাং একটা ভালো নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া, পুলিশ, ব্যুরোক্রেসি, বিচার ব্যবস্থা, 5টা জিনিসের সংস্কার অবশ্যই করতে হবে। সংস্কারটা কে করবে? সংস্কারটা করতে হবে প্রফেসর ইউনূসের সরকার, কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতার দ্বারা। রাজনৈতিক দলরা সেভাবে কি প্রফেসর ইউনূসকে সহযোগিতা করছেন কি না, অথবা প্রফেসর ইউনূস সংস্কারটাকে অত দ্রুত গতিতে নিয়ে যেতে পারছেন কি না, সেটা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না সেভাবে। এবং যেভাবে কালক্ষেপণ হয়েছে 11 মাস, দেখা যাচ্ছে যে অনৈক্যর সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলিও বোধহয় এখন এই অস্পষ্টতার জন্য তারাও কিছুটা রেস্টলেস হয়ে গেছে, তারাও কিছু মনে করছে যে আমরা বোধহয় নির্বাচন আর পাবো না। যে কারণে আপনার নির্বাচন হওয়ার আগেই নির্বাচনী প্রচারণার যে জাতীয় কার্যকলাপ, সেই জাতীয় কার্যকলাপ রাজনৈতিক দলগুলি এখন আন্ডারটেক করেছে, একে অন্যকে আপনার করছে, অশালীনভাবে ব্যবহার করছে, একে অন্যকে ঘায়েল করছে, অনৈক্য থেকে অনেক দূরে আপনার সরে গেছে। তফসিল ঘোষণার আগেই, তফসিল ঘোষণার পরে যেটা হওয়ার কথা ছিল সেটা আপনার এখনই যেটা শুরু করেছে, এবং এটা আমি মনে করি অত্যন্ত একটা অশুভ একটা ডেভেলপমেন্ট বাংলাদেশের রাজনীতিতে। রাজনৈতিক দলগুলির সমঝোতা আসতে হবে। আমরা সবসময় জাতীয় ঐক্যের কথা বলি, জাতীয় ঐক্য এস্টাবলিশ করে রাজনৈতিক দলরা। তারা যদি ঐক্য প্রতিষ্ঠা না করে, তাহলে আমরা সেই জাতিকে কোনোদিনও ঐক্যবদ্ধ করতে পারবো না। আমরা কথায় কথায় নেপালের এক্সাম্পল নিয়ে আসি, কথায় কথায় ইন্ডিয়ার এক্সাম্পল নিয়ে আসি, কিন্তু দেখা যায় যে ইন্ডিয়াতে এবং নেপাল সেদিনই আপনার উত্তরণ ঘটেছে আপনার তাদের স্টেট স্ট্রাকচারিং করে এবং গণতান্ত্রিক পথে। সেখানেও কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির একটা একত্রতা ছিল, একমত ছিল যে কীভাবে তারা রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করবে, কী করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। সুতরাং আমি যেখানে দেখছি এখানে একটা 50-50 বা আপনার দুই তরফের একটা ব্যাপার আছে। প্রফেসর ইউনূসের যেরকম সরকার যেরকম আপনার দ্রুত গতিতে দৃশ্যমান করবেন, তেমনি দ্রুত গতিতে রাজনৈতিক দলগুলি একতাবদ্ধ হয়ে প্রফেসর ইউনূসকে সাহায্য করবেন, যাতে আমরা সংস্কারের পথে এগিয়ে যেতে পারি এবং একটা সুস্থ সুন্দর নির্বাচন আমরা করতে পারি। তা না হলে রাষ্ট্র যে ভঙ্গুর অবস্থায় আছে, তার প্রমাণ হলো যে আপনার এই প্লেনটা যে ভেঙে পড়লো উপরে, স্কুলের উপরে। এখন তো অনেক জায়গায় বেরিয়েছে যে আপনার মেনটেনেন্সই হয়নি নাকি বিমান বাহিনীর এগুলিতে। এই যে প্লেনটা ভেঙে পড়েছে, সেই প্লেনটা যে চীন থেকে কিনেছিল 2013 সালে, 9 সালের প্লেন 13 সালে কিনেছিল। এরকম প্লেন নাকি পৃথিবীর আর কোনো দেশের প্রশিক্ষণে ব্যবহার করা হয় না, এবং চীন থেকে নাকি 2 বার সরকারকে চিঠি দেওয়া হয়েছিল যে এই প্লেনটা এখন অবসলেট হয়ে গেছে, এটাকে এখন আমরা আর বাজারে বিক্রি করি না। কিন্তু আমরা এটাও জানি যে একজন বিমান বাহিনীর প্রধান তিনি 3,000 কোটি টাকা করে নিয়ে পালিয়ে গেছে, এবং পালিয়ে থেকে সাহায্য করেছে আমাদের এই সামরিক বাহিনী। তো আমাদের রাষ্ট্রে এরকম ঘুণ ধরেছে, এই ঘুণকে আপনারা যদি প্রলেপ দিয়ে আবার নিয়ে যেতে চান, তাহলে এই রাষ্ট্র আবার হোঁচট খাবে। আমাদের এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি বা সুযোগ, এই সুযোগ আমরা হারাতে চাই না। আমি রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাবো, তারা যেন তাদের ক্ষুদ্রতম স্বার্থের ঊর্ধ্বে ওঠে, জাতীয় স্বার্থের দিকে তাকিয়ে
প্রফেসর ইউনূসের সরকারকে সহযোগিতা করে তাকে বলতে গেলে কম্পেল করে সংস্কারটাকে আদায় করে নিয়ে নির্বাচনটাকে আদায় করে নিতে হবে তার থেকে কিন্তু আমাদের নির্বাচন নিতে হবে, কারণ তিনি সরে গেলে কিন্তু বাংলাদেশ আবার একটা বিশাল ইয়ের মধ্যে পড়ে যাবে।